কোরবানির হাটের সরকার যদি বলেও যে এক জায়গায় 50টা গরুর বেশি রাখা যাবে না, কিংবা ছোট পরিসরে হাট বসাতে হবে, অধিক মানুষ বাজারে যাওয়া যাবে না, সরকার যদি মুখে বলে প্রজ্ঞাপন জারি করে টিভিতে প্রচার করে, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে না। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি দরকার। যদি এরকম একটা নিয়ম থাকে যে প্রত্যেকটা বাজারে আপনার 100 গরু, ছোট ছোট বাজার মিলবে, প্রয়োজনে 100-200 গরুর বেশি বাজারে ওঠা যাবে না, এবং সেটা বাঁশ দিয়ে সুন্দরভাবে, যেভাবে খামারে গরু যেভাবে পালে আপনার একটা স্পেস থাকে, নির্দিষ্ট স্পেস, তো গরুর জন্য একটা নির্দিষ্ট স্পেস থাকবে, সেখানে গরুর যারা মালিক তারা থাকবে, এবং সো মাচ ডিস্টেন্স থাকবে, স্পেস থাকবে, যে মানুষ যেন ইজিলি যাওয়া আসা করতে পারে। নূর ভাই, এখন কিন্তু আসলে করোনা আতঙ্ক আমাদের দেশ থেকে যায়নি, এবং পৃথিবীর কোনো দেশই কিন্তু এখন শিথিলতায় আসেনি। তবে আমাদের দেশে একটা, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠতায় আমরা মুসলিম দেশ, আমাদের দেশটা মুসলমানের দেশ, আমাদের বড় একটা উৎসব কিন্তু আসতেছে সামনে, কোরবানির ঈদ, ঈদুল আজহা যেটাকে বলি। আর ঈদুল আজহার একটা প্রস্তুতি থাকে প্রায় 15 থেকে 20 দিন আগে, যে গরুর হাট, যেটা মানে আমাদের জন্য একটা বিপজ্জনক একটা সংকেত নিয়ে বা বিপদ নিয়ে আসতেছে। যেহেতু করোনা চলছে, করোনা থেকে বাঁচার একটা উপায় হচ্ছে কি, যে দূরত্ব বজায় রেখে চলা। এখন যারা গরু আনবে, মানে গরুর বিক্রি করাটা বা কোরবানির ঈদ আসলে এক শ্রেণীর মানুষের কিন্তু আসলে এটা উপার্জনের উৎস হয়ে দাঁড়ায়। আমি নেগেটিভ কিছু বলছি না, যে চাঁদার বিষয় বলছি না, যারা গরু বিক্রি করে, ইজারাদার, তাদের বিষয়ে এখানে কথা বলতে চাই। তো এই নিয়ে আসলে আসলে আপনার কি বলার আছে, বা সরকারের কি প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত, করোনার এই পরিস্থিতিতে সরকারের যেসব পদক্ষেপগুলো ছিল সেটি পর্যাপ্ত ছিল না। আসলে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চাইলে সরকার একটা সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে এড়াতে পারত, কিন্তু সেই দক্ষতা কিংবা সেই সুন্দর পরিকল্পনা সরকারের যারা কাজ করছেন দায়িত্বশীল, তাদের মধ্যে আমরা দেখিনি। যে কারণেই আমরা বিশ্বের বিভিন্ন দেশের 3 মাস 2.5 মাস পরে আক্রান্ত হয়েও মানে একটা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখন আছি, এবং সামনে আমাদের জন্য কিন্তু আরও চরম বিপর্যয় অপেক্ষা করতেছে। যেমন আমাদের ঈদুল ফিতর গেল, তখনই কিন্তু অনেকে সতর্ক করেছিল যে এই ঈদ উপলক্ষে মানুষ গ্রামে যাবে, গ্রাম থেকে আবার আসবে, এইটা নিয়ে কিন্তু সংক্রমণের হারটা বাড়বে, এবং আমরা সেটাই দেখেছি যে এমনিতেই আমাদের দেশে পরীক্ষা খুবই কম হচ্ছে, টেস্ট খুব কম হচ্ছে। তারপরেও আবার আমরা দেখলাম যে ধরেন ঈদের আগে যেখানে ছিল 1200, 1300, 1500, ঈদের পরে কিন্তু সেটা 3000-এর কাছাকাছি হয়েছে। দ্যাট মিনস সরকারের এই নিয়ন্ত্রিত পরীক্ষার মধ্যেও কিন্তু সংক্রমণটা প্রায় দ্বিগুণ হয়েছে। সামনে আরেকটা উৎসব আসতেছে, কোরবানির উৎসব, এবং সেখানে অনেক ধরনের বিষয় জড়িত আছে, যে যারা আমাদের দেশে কৃষিকাজের সাথে জড়িত খামারিরা দীর্ঘদিন ধরেই আপনার পশু পালন করেছে, যে কোরবানি উপলক্ষে তাদের একটা টার্গেট থাকে বেচার। সেই ক্ষেত্রে তারা যদি না বেচতে পারে, সেখানে তারা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি আমাদের দেশের কোরবানিকে কেন্দ্র করে কিন্তু পার্শ্ববর্তীও কিছু দেশ গরুর একটা বাজার ধরার জন্য তাদের একটা প্ল্যান পরিকল্পনা থাকে। এখন সরকারের যে পদক্ষেপগুলো দেখলাম আমরা, তারা লকডাউন শিথিল করা, লকডাউন তো তারা কখনো ঘোষণাই করেনি, টার্মটা ইউজ করেনি, সাধারণ ছুটি হিসেবে ব্যবহার করেছে। এখন তারপরে আবার আপনার সব কিছু খুলে দিল, সাধারণ ছুটি বাতিল করলো, এবং এখন বিভিন্ন জোনকে আপনার ভাগ করলো, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন হিসেবে যেভাবে কাজ করতেছে। এই জোন ভাগ করে কাজ করাটা আমার কাছে ইতিবাচক পদক্ষেপ মনে হয়। কিন্তু সামনে যদি এই কোরবানির হাটকে কেন্দ্র করে আবার যদি সরকার একটা তালগোল অবস্থার মধ্যে পড়ে যায়, সেটাকে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু এই কোরবানির মাধ্যমে আবার এখন যেমন ঈদুল ফিতরের পরে দ্বিগুণ, তখন আরও 3-4 গুণ হয়ে যাবে। কারণ কোরবানির হাটের সরকার যদি বলেও যে এক জায়গায় 50টা গরুর বেশি রাখা যাবে না, কিংবা ছোট পরিসরে হাট বসাতে হবে, অধিক মানুষ বাজারে যাওয়া যাবে না, সরকার যদি মুখে বলে প্রজ্ঞাপন জারি করে টিভিতে প্রচার করে, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে না। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি দরকার। যদি হাট মিলাতে দেয়, সেখানে যারা ইজারাদার তাদেরকে সেই ধরনের ইনস্ট্রাকশন দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের বাস্তবতা আসলে সেটি নিয়ন্ত্রণ করা খুবই ডিফিকাল্ট। যে আপনার সরকার গরুর বাজার নিয়ন্ত্রণ করবে, কিংবা আবার গরুর বাজার না মিলতে দিলে খামারিদের কি হবে, সার্বিকভাবে একটা
কঠোর পরিস্থিতির মধ্যে আছি এবং আমরা যে ধরনের পদক্ষেপগুলো এ পর্যন্ত সরকারের দেখেছি তাতে আসলে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হতে পারি না। তবে সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে সরকার যেহেতু একটা টেকনিক্যাল রেসপন্স টিম রয়েছে, জাতীয় কমিটি, তাদেরকে প্লাস হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে একটা আলোচনা করে যে এই পরিস্থিতিতে কি করা যায়। কারণ কোরবানি তো আমাদের ত্যাগের একটা উৎসব, সুতরাং এটাতেও এই মুহূর্তে যদি অনেক মানুষের হাতেই টাকা পয়সা নাই, তারপরেও কিছু মানুষ তো কোরবানি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা কোরবানি করবে। সুতরাং সেই ক্ষেত্রে তারা যেন সেই কাজটি সুন্দরভাবে, ধর্মীয় কাজটি সাধন করতে পারে, সেই বিষয়েও একটু আমাদেরকে ভাবতে হবে। তো এই ক্ষেত্রে সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারে, যারা এই ক্ষেত্রে এক্সপার্ট, তাদের কথা শুনতে পারে এবং তাদের তদারকিটা খুব বাড়াতে হবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে সরকার আসলে এই বিষয়গুলোতে তাদের দলীয় লোকের বাইরে পরামর্শ নেয় না, এটা খুব দুঃখজনক। এবং এই কারণেই কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় 3 মাসের অধিক সময় হয়ে গেল, আমরা কিন্তু করোনা পরিস্থিতির খুব আশানুরূপ উন্নতি করতে পারিনি। আমাদের অনেক পরে কিছু দেশ আক্রান্ত হয়েছে, তারা এখন কিন্তু বেশ উন্নতির পথে। এবং ইউরোপ, আমেরিকার যেটা বলো, অনেক দেশ কিন্তু তাদের করোনার আপনার পরিস্থিতি উন্নতি হওয়ায় সেখানকার লকডাউন শিথিল করেছে, জনগণের চলাচলকে স্বাভাবিক ঘোষণা করেছে। আমরা কিন্তু আমি বলবো যে সঠিক পদক্ষেপ না থাকার কারণে এখন পর্যন্ত আমরা ভুগতেছি। এবং আমি আশা করি যে যে অবস্থা চলছে তাতে আসলে আরও বেশ কয়েক মাস আমাদেরকে ভুগতে হবে। শুধু বেশ কয়েক মাস না, আমরা তো একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ, সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতাও আছে, অব্যবস্থাপনা ত্রুটিও আছে। সেই ক্ষেত্রে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ভ্যাকসিন কিংবা মেডিসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত বোধহয় এই রোগ থেকে বিশ্ব নিস্তার পাচ্ছে না। সেখানে আমরা যদি এখনও সচেতন না হই, সরকার যদি বিষয়টা উপলব্ধি করতে না পারে, তাহলে কিন্তু আমরা খুব একটা ভয়াবহ পরিস্থিতির দিকে সম্মুখীন হব, এটা নিশ্চিত করেই বলা যায়। আচ্ছা, এমনিতে এই কোরবানি ঈদ অথবা এই কোরবানির হাট বিষয়ে আপনার ফর্মুলা কি, আপনার পরামর্শ কি, কি করলে মানে আমরা এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারি যে করোনার প্রভাবটা আমাদের কোরবানিতে পড়বে না, অথবা কোরবানি যে হাটের প্রভাবটা করোনাতে পড়বে না? আপনার ফর্মুলা কি? প্রথমত দেখেন, এখন অনলাইন কিন্তু খুব জনপ্রিয়, আর সেক্ষেত্রে একটা অনলাইন মার্কেটিং হতে পারে। কারণ একটা প্রতিকূল পরিস্থিতি তো আমরা বুঝি, সুতরাং মানুষকে যদি আমরা সেভাবে মোটিভেট করতে পারি, বুঝাতে পারি। কারণ অনলাইন থেকে তো অনেক মানুষ কেনাকাটা করতেছে, শাড়ি, চুড়ি, গহনাগাটি, টিভি, ফ্রিজ থেকে সব কিছু অনলাইনে কেনাকাটা হচ্ছে। সেক্ষেত্রে যারা কোরবানি দিবেন তারা এই বিষয়টা বিবেচনা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরেন আপনি যেসব এলাকায় খামার রয়েছে, চাইলে সেখানে আপনার, যেমন দেখা যায় আমরা সচরাচর দেখি যে কোরবানিতে গরু কিনতে গেলে কিংবা পশু কিনতে গেলে একজনের সাথে ফ্যামিলির লোকজন যায়, 4-5 জনের টিম যায়। এখন সেটা না করে একটা পরিবারের যারা কর্তা থাকেন, সাধারণত 1-2 জন মানুষ যেতে পারে। এবং হাটকে অবশ্যই আগের মতো ক্রাউডি প্লেসে পরিণত করা যাবে না। এবং এই ক্ষেত্রে সুন্দর ম্যানেজমেন্টের জন্য মাস্ট বি দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে, কারণ তারা খুবই ডিসিপ্লিন একটা বাহিনী, তাদের কাজকর্ম সেভাবে পরিপাটি থাকে। তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, আই ক্যান চ্যালেঞ্জ এবং আই ক্যান শিওর যে তারা এটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবে। ধরেন যদি এরকম একটা নিয়ম থাকে যে প্রত্যেকটা বাজারে আপনার 100 গরু, ছোট ছোট বাজার মিলবে, প্রয়োজনে 100-200 গরুর বেশি বাজারে ওঠা যাবে না, এবং সেটা বাঁশ দিয়ে সুন্দরভাবে, যেভাবে খামারে গরু যেভাবে পালে, আপনার একটা স্পেস থাকে, নির্দিষ্ট স্পেস, তো গরুর জন্য একটা নির্দিষ্ট স্পেস থাকবে। সেখানে গরুর যারা মালিক তারা থাকবে এবং সো মাচ ডিস্টেন্স থাকবে, স্পেস থাকবে, যে মানুষ যেন ইজিলি যাওয়া আসা করতে পারে। এবং যে জিনিসটা আমরা বারবার বলছি, যে টিম ধরে গরু কিনতে যাওয়া, এইবার সেই কাজটি করা যাবে না। এবং সেই ক্ষেত্রে ওই হাট বাজারে যেটা ওই যারাই থাকবে সেখানে গরুর মালিক বা ক্রেতা, তারা অবশ্যই সে ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে যাবে, স্যানিটাইজার ইউজ করবে কিংবা হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। এইভাবে সুন্দরভাবে করলে কিন্তু করা যায়। আমেরিকাতে দেখেন আপনি, যেমন ওই আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন খ্রিস্টানের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে প্রতিবাদ হচ্ছে, সারা বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিবাদ হচ্ছে। তাদের সচেতন দেখেন, তাদের মুখে কিন্তু মাস্ক রয়েছে। তো তারা সে ধরনের স্বাস্থ্যবিধিও মেনটেন করার অনেক সময় চেষ্টা করে। সুতরাং আমরা সচেতন যদি হই এবং গভর্নমেন্টের পক্ষ থেকে সেরকম একটা তদারকি থাকে, কারণ মানুষের একটা সহজাত প্রবৃত্তি আইন না মানার, সেখানে সরকার যদি একটু স্ট্রিক্ট থাকে, তাদের যদি নজরদারি থাকে, তাহলে কিন্তু সম্ভব অনেক ধরনের ব্যবস্থা নেয়। আর এখানে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা যদি একটা ধর্মীয় বিষয়, সুতরাং সেক্ষেত্রে আমি সবসময় এনকারেজ করি যে যারা যেই স্পেসিফিক প্রফেশনের আছে তারা যেন একটু মতামত দেন, তাদের মতামতকে গ্রহণযোগ্য হিসেবে নেওয়া হয়, বিবেচনা করা হয়। তো এখানে বিশিষ্ট আলেম ওলামারা আছেন,
তাদের কাছ থেকে সরকার একটা পরামর্শ নিতে পারে যে এই ক্ষেত্রে তারা কি করতে পারে। এবং তারা কিন্তু যারা একটু ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু আলেমুল আমাদের দ্বারা মোটিভেটেড হয়, ধর্মীয় কাজে তারা উদ্বুদ্ধ হয় এবং তারা যেভাবে বলে সেভাবে করতে কিন্তু পছন্দ করে। সুতরাং সেই ক্ষেত্রে আলেমুল আমাদের মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দিতে পারে, তাদের পরামর্শ নিতে পারে। আর সার্বিকভাবেই যেটা আমরা সমাজে দেখি যে কোনো বিষয় শিক্ষক, সাংবাদিক, আলেমুলামারা এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের একটা মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে বা ইনফ্লুয়েন্সিং পাওয়ার আছে। সেই ক্ষেত্রে যে কোনো কাজই এই মানুষগুলোকেও ইতিবাচকভাবে ব্যবহার করা উচিত বা তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাও করা উচিত।